গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 6টা আর কাল থেকে মেয়ে বায়না করছে মেয়ে টিফিনে নাকি ইডলি বানিয়ে দিতে হবে। যেহেতু মেয়ে সেন্ট্রাল স্কুলে পড়ছে তার জন্য এক এক জায়গাকার মানে স্টেটের ছেলেমেয়েরা আসে পড়াশোনা করতে, তো এক একজন এক এক রকম টিফিন বানিয়ে নিয়ে যায়। সেটা দেখেই ওর ইডলি খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করো কোনো দিনও ইডলি বানাইনি আর আমার কাছে ইডলি কোনো কুকারও নেই। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে আগারো কোম্পানির যে এগ বয়লার আর পোচারটা আমার কাছে আছে, এটাতে একটু ট্রাই করে দেখলে হয় কেমন হয়। তো যেই বলা সেই কাজ, দেখো অর্ধেকটা করে আমি দিয়েছি, কিন্তু ব্যাটারটা যেহেতু ইডলি ফুলে যায় অনেকটা, তো সেই মতো আমি অর্ধেকটা দেওয়ার পরে দেখো ইডলিগুলো ফুলে গেছে আর আমার দেখতে কি ভালো লাগছে, আমি ভীষণ খুশি হয়ে গেছি। তো এদিকে ভাবলাম যতক্ষণ ইডলিটা হচ্ছে, ইডলির সাথে সাম্বারের থেকে চাটনিটা একটু বেশি পছন্দ করে, তো ভালো লাগে বাদামের চাটনি বানাবো। বাদামটাকে একটু হালকা করে নরম হয়ে গেছিলো বলে রোস্ট করে নিয়ে এর মধ্যে একটু দুকোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা মানে ব্লেন্ড করে করে নিয়েছি আর কি, চাটনি টাইপের করে নিয়েছি। তারপর এটাতে একটু তড়কা লাগিয়ে দিচ্ছি, সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে দেখো সুন্দর করে একটা তড়কা লাগিয়ে দিলাম। তো দেখতে এত সুন্দর হয়েছে। এবার চলো খেয়ে দেখা যাক। মেয়ে তো আজকে বলেছে মা সকালে আমি ভাত খাবো না, আমি ব্রেকফাস্টে ইডলি খেয়ে ইডলি নিয়ে তার এই আগারো কোম্পানির একটা প্রোডাক্টে যে এত রকমের কিছু বানানো যায় সত্যি আমি ধারণা ছিল না আমার। যদি কেউ নিতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করে দেখে নিতে পারো। তো যাই হোক, আজকে আমার মনটা একদম ভালো নেই, শরীরটাও ভীষণ খারাপ। বিগত কিছুদিন ধরে যেন শরীরে একটা মানে কি পরিমাণ ক্লান্ত বোধ করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত শরীরটা খারাপ না, ভীষণই খারাপ। তো ভাবছিলাম যে একবার আমাদের যে গাইনোলজিস্টকে দেখিয়েছিলাম কৃষাণের বেলাতে, ওই মানে গাইনোলজিস্টকেই একবার দেখাবো। এখন ঘড়িতে বাজে 11টা 20। 11টা 20 সময় এখন আমি একটু চা করে খাচ্ছি, মানে কেমন যেন হঠাৎ করে মনে হচ্ছে মাথাটা আমার ছাড়বে। ছেলে আজকে সকাল থেকে ভীষণ জ্বালাতন করছিল। দুধটাকে জাল দিয়ে দেখো ভীষণ কড়া করে নিয়েছি, চাটাকেও একটু কড়া করেই করছি। তো এখন আমি 1 কাপ চা খাবো। ঘরের অবস্থা আমার মানে দেখানোর মতো কোনো পরিস্থিতি নেই, এত বাজে অবস্থা হয়ে আছে। 11:30 বেজে গেছে, কখন দুপুরে রান্না করব কখন কি করব তার ঠিক নেই। ওইদিকে ছেলে হচ্ছে ঘুমাচ্ছে, তো ও তো পুরো একদম ন্যান্টু হয়ে ঘুমাচ্ছে, ওকে আর দেখানো যাবে না। চারিদিকে দেখো কি করেছে, কোথা থেকে ছাতা, পুতুল, এই দেখো ওই 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 ড্রয়ারের মধ্যে সব জামা কাপড় গোছানো ছিল সেগুলো পেরেছে। জানি না আজকে কটায় রান্না হবে আমার। একটা বোন আমায় বলেছিল যে দিদি, আমি যখন বলতাম যে তৃষান কবে একটু বড় হবে, কবে একটু হাঁটা শিখবে, তখন মনে হয় আমার একটু শান্তি হবে। তো তখন একটা বোন বলেছিল দিদি এটা তো তুমি গোল্ডেন টাইম পার করছো, যখন তোমার ছেলে একটু চলাফেরা শিখবে, যখন দামাল হবে তুমি তখন বুঝতে পারবে কষ্টটা কী। সত্যি মানে তখন আমার বোনটার কথা শুনে সত্যি মনে হয়েছিল যে এত কষ্ট আমার, এখন যদি আমি গোল্ডেন টাইম অতিবাহিত করি তাহলে আমার মানে সুখের দিনটা কবে। মানে তার কাছে মনে হয়েছিল ওটাই আমার সুখের দিন, কিন্তু আমার মনে হচ্ছিল যে এত কষ্টের দিন, আমার সুখের দিনটা আসবে কবে। তারপর বুঝতে পারলাম বোনটা একদম ঠিক কথা বলেছিল যে বাচ্চা পেটে আসা থেকে বাচ্চা দামাল হওয়া পর্যন্ত সব থেকে কষ্টের মুহূর্ত মনে হয় এটা আমার কাছে। আর আমার অনেক রোগাও হয়ে গেছে, আমি একটু বিস্কুট দিয়ে চা খাচ্ছি। চাটা কিন্তু আমি এখন আর প্রত্যেকদিন খাই না, মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলে খাই, না হলে খাই না। দারুণ হয়েছে, এলাচ দিয়ে করেছি তো, নিজের হাতে একটা চুমু খেয়ে নিলাম। হ্যাঁ সত্যি দারুণ হয়েছে চাটা একদম। চলো খেয়ে নিয়ে কোমর বেঁধে কাজে লাগতে হবে, তার মাঝখানে যদি ছেলে উঠে পড়ে তাহলেই তো গেল। চাটা খেয়ে ছেলের জন্য দুধ গরম করতে বসিয়ে দিলাম, কারণ ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দিতে হবে। মাঝে মধ্যে আমি ভাবি যে আমি মনে হয় কাজের মাসি। কেন বলছি বলো তো, দিন দিন যে আমার এত পরিমাণে কাজ বেড়েছে কি বলবো, সারাদিন বাসন ধুয়েই যায়। যখন কাজের মাসি ছিল তখন এই গামলাটা কিনেছিলাম বাসন ধুয়ে রাখার জন্য, তো এখন তো আর কাজের মাসি নেই, তো জলটা ঝরানোর জন্য আমি কিন্তু এখানেই রাখি বাসনগুলো ধুয়ে। জলটা ধুয়ে মানে শুকিয়ে গেলে আর কি তখন আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই। ছেলের জন্য কাপগুলো খুব সাবধানে রাখা উচিত। আর চামচ রাখার জন্য এটা নিয়েছিলাম, চামচ, চা ছাঁকনি, ছোট ছোট এটা ওটা। আচ্ছা আমার মতো তোমাদের এরকম হয় এই যে দুধ মানে গ্যাসের কাছে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে দুধ পড়বে না, আর যেই চলে যাবে দুধটা পড়ে যাবে। ওই জন্য আমি আগে ভাগেই গ্যাসটাকে একদম লো করে দিলাম, যাতে দুধটা পড়ার আর কোনো ব্যাপার না থাকে। এই জামা কাপড়গুলো কিন্তু আজকেকার না, কালকেকার, মানে কালকে সন্ধ্যাবেলায় তুলে জামা কাপড়গুলো গাদা করে রেখে দিয়েছিলাম, ভাঁজ করার আর সময় হয়নি। মাঝে মাঝে এমন একটা দিন হয় না,
এত মানে কষ্ট হয়, মানে মনে হয় যেন ভীষণ ক্লান্ত আমি, থাক সব কিছু পরে পরের দিন যখন যেমন হয় হবে। একটা বোন আমাকে কমেন্টে বলেছে যে দিদি তোমার যা ভাসুর তোমার ছেলেকে দেখতে আসেনি বলে কি তুমি তোমার জায়ের মেয়েকে দেখতে যাবে না? অ্যাকচুয়ালি বোন কি বলো তো, ব্যাপারটা সেরকম না। এগুলো এটা পুরোপুরি ভুল কথা যে সে দেখতে আসেনি বলে আমি দেখতে যাব না। আমি অনেক দিন আগেই ভেবে নিয়েছি ওরা বাড়ি আসার পরেই আমি ওদেরকে দেখতে যাব। এবার তোমাদেরকে বলি, আমাদের বাড়ি হচ্ছে মানে আমি থাকি হচ্ছে বহরমপুরে, আর বেবিটা ওর হয়েছে ওর বাপের বাড়িতে জঙ্গিপুরে। জঙ্গিপুর থেকে বহরমপুরের ডিস্টেন্স কিন্তু অনেকটা, ট্রেনে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, বাসে যেতে হবে, আর অনেকটা টাইম লাগে। মানে এই 4 ঘন্টা বাস জার্নি করে ছেলে নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে ওরা যখন আসবে আমি নিশ্চয়ই ওদেরকে দেখতে যাব। আর আমার মেয়ে যতই হোক রক্তের সম্পর্ক তো ভীষণই বারবার বলে মা বুনু কেমন হয়েছে, বুনুকে দেখতে যাবা না? তো বাচ্চা মানুষের কানে তো বিষ ঢালাটা ঠিক না, তাই না বলো? আর কেউ আসলো কি আসলো না তার পরিপ্রেক্ষিতে যদি আমিও মানে না আসি না যাই, এরম করতে করতে আস্তে আস্তে তো সম্পর্কটাই খারাপ হয়ে যাবে, তাই না? কে কী ভাবলো, কে কী করলো, কে কী দেখলো না। অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা যদি সব কিছু ধরে বসে থাকি আমার মনে হয় না এই পৃথিবীতে আর কারোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। অত সবসময় ধরতে গেলেও হয় না। একটা টাইম ছিল যখন মনের মধ্যে অনেক রাগ ছিল, অনেক মানে দুঃখ লাগতো, খারাপ লাগতো, কিন্তু সময়ের সাথে সাথে এখন বড় হওয়ার পর পর এখন বুঝতে শিখেছি যে সব কিছু ধরতে নেই। মানে আমি সেই মানুষটার সাথেও হেসে কথা বলি যে মানুষটা আমার হাজব্যান্ডকে অভিশাপ দিয়েছে যে আমার হাজব্যান্ড যেন মরে যায়। তারপরে আর কি বলবো বলো, এর থেকে কি বেশি কিছু আর বলার মতো হয়? আর তার থেকেও বড় কথা হচ্ছে এখন আমরা থাকি এক জায়গায়, ওরা থাকে এক জায়গায়। ওরা পুরোপুরি ওদের মতো, আমরা পুরোপুরি আমাদের মতো না। আমাদের সাথে পাচ্ছে ওরা থাকে, না ওদের সাথে পাচ্ছে আমরা থাকি। সুতরাং এখন তো আর ঝামেলা অশান্তির কোনো ব্যাপারই নেই না। এবার দেখো সবার তো সব সময় সব রকম সুযোগ সুবিধা হয়ে ওঠে না সমস্ত পরিস্থিতিতে সব কিছু জায়গায় অ্যাটেন্ড করার জন্য। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। খুব শীঘ্রই যাব আর তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেই ব্লগটা আমি শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। খুব বেশি দেরি নেই, তিধার একটু ছুটিছাটা পড়লেই আমি চলে যাব। ও একটু বেশি পছন্দ করে তো থাকতে। আমার শাশুড়ি মায়ের টোটাল 3টে সন্তান, আর 3টে সন্তানেরই কিন্তু দুটো দুটো করে ছেলে মেয়ে। তো আমার আর আমার জায়ের একটা ছেলে একটা মেয়ে, আমার ননদেরই খালি দুটো ছেলে। তো যাই হোক, আপাতত এখন আমাদের বংশে আর কেউই বাচ্চা কাচ্চা নেবে না, এখানেই সমাপ্ত। এবার এই 6 বোনের যে ছেলে মেয়ে হবে তাদের পরিপ্রেক্ষিতে আবার বংশটা আর কি বাড়বে। আমিও ভীষণ এক্সাইটেড পুচকিটাকে দেখার জন্য। মানে দেখবে মানে কেমন হলো, একটা কেমন আনন্দ ব্যাপার লাগে। আর বাচ্চা কাচ্চা সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমি ভীষণ ভালোবাসি। আমার জায়ের ছেলেও দেখেছো যে ভাই হওয়ার পরে কিন্তু অনেকবার এসেছে আমাদের বাড়িতে, মানে ভাইকে দেখার আগ্রহ। তেমন প্রত্যেকটা বাচ্চাদেরই কিন্তু নিজের ভাই বোন হয়েছে শুনলে দেখার আগ্রহটা থাকেই। এখানে দেখো আজকে কচু দিয়ে আলু দিয়ে দম করব। আমার তো এই কচু আলুর দমটা খেতে এত ভালো লাগে, আর আমার মা আগে বানাতো, সত্যি মানে কি বলবো জানি না মায়ের মতো বানাতে পারবো কিনা, চেষ্টা করব। অনেকে প্রেশারে না ওই আলু আর কচুটাকে একবারে সিটি মেরে নেয়, মানে সিদ্ধ করে নিয়ে তারপরে করে। আমি আর সেটা করি না, আমার কোথাও গিয়ে মনে হয় একটু ভেজে করলে মনে হয় টেস্টটা আরেকটু বেশি ভালো আসে। যেহেতু ঘর বারান্দাগুলো মোছা হয়ে গেছে তার জন্য আমি এই সাইডটায় মানে বাইরের দিকটায় বসে বসে এটাকে সুন্দর করে কেটে নিলাম। আমার সর্বক্ষণের সাথী, এটা সর্বক্ষণের সাথী আমার, আমাকে এত মিস করে কি বলবো। দেখো কোথায় ঢুকতে যাচ্ছে একবার দেখো, এইখানে আছে বটি আর ও কোথায় ঢুকবে। তুমি কি করবা? ওই জ্যাকটা লাগাবা? আচ্ছা ঠিক আছে, জ্যাকটা লাগাবা, জ্যাকটা লাগাবা। বাহ, মিক্সিতে কি করবা? মিক্সিতে মশলা করবা? দেখো ধীর স্থিরভাবে একটা কাজ করা সুন্দর করে বসে, আর এই যে ছেলেটাকে 50 বার করে একবার এখানে ধরা একবার এখানে ধরা, মানে 1 ঘন্টার কাজটা কীভাবে তোমার 4 ঘন্টা কেটে যাবে তুমি বুঝতেই পারবে না। এটাও কিন্তু মায়েদের অনেক খাটনি, সারাদিন মানে যে পরিমাণ খাটি কি বলবো, সারাদিন একটু ঘুমানোর সময় পায় না। এবার সবাই বলবে ছেলে যখন ঘুমায় তখন কেন ঘুমাও না? ছেলে যখন ঘুমায় তখন তো আমি কাজ করতেই ব্যস্ত থাকি, আর ছেলের সঙ্গে যদি ঘুমায় তাহলে আর রান্না খাওয়া দাওয়া কিছুই হবে না। তো দেখো এখন স্নান করে জামা টামা পরিয়ে দিলাম, কাজলটা আজকে আর খুঁজে পাচ্ছি না, ওই জন্য একটা ছোট্ট করে পাউডারের টিপ পরিয়ে দিলাম। বাচ্চাদের দেখবে কাজলের টিপ পরাতে পরাতে যদি হঠাৎ করে একদিন কাজলের টিপ না পরাও দেখতে ভীষণই খারাপ লাগে। তো আমার ছেলে না অনেকে জিজ্ঞাসা করেছো যে ও কি হাঁটতে পারে? না গো, ও এখনও হাঁটতে পারে না, কিন্তু একা একাই দাঁড়াতে পারে আর ধরে 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 হেঁটে হেঁটে যায়, মানে দেয়াল ধরে ধরে সরে সরে যায়। তবে খুব শীঘ্রই আমি আশা করছি 1 মাসের মধ্যে ও হাঁটা শিখে যাবে, যেহেতু ও একটু হেলদি তো
ওর মাথাটাও একটু ভারী ধরো, যারা একটু হেলদি বাচ্চা হয় তাদের হাঁটতে একটু দেরি হয়, আর যারা একটু পাতলা পুতলো হয় তারা ওই 10 মাসেই হেঁটে যায়। আমার ছেলের বয়স এখন 11 মাস, মানে আর কদিন পরেই ওর পুরোপুরি 1 বছর পূর্ণ হয়ে যাবে। আর কত দুষ্টু দেখো, আমি ভাবলাম স্নান টান করে একটু ঘুম পাড়াবো, ঘুম তো মানে ঘুমাবে তো না, তো ওই জন্য একটা খেলা গাড়ি দিয়ে ওকে বসিয়ে দিলাম, আর এদিকে আমি এখন স্নান করতে ঢুকে গেলাম। তো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে ঠাকুরকে পুজো দেবো, গোপালকে পুজো দিতে আজকে অনেকটাই দেরি হয়ে গেল। সামনে থেকে যেটুকুনি ফুল পেলাম সেটুকুনি নিয়ে নিলাম, একটা ঠাকুর তো 2-4টে ফুল দিলেই হয়ে যায়। আর গোপাল পুজো তো কখনোই তুলসী পাতা ছাড়া হয় না, সেই কারণে আর কি তুলসী পাতা তোলার সময় একটা হাতের উপরে আরেকটা আঙুল ঠেকিয়ে দিতে হয়, মানে এক হাতে তুলতে হয় না। আর ডালে কৃষ্ণ পাতাই হরি সরপ্রভু তুলসী তুলি, এটা বলে কিন্তু তুলসী পাতা তুলতে হয়। তো এটা হচ্ছে তুলসী পাতা তোলার নিয়ম। আর ডালে কৃষ্ণ পাতায় হরি, মানে বোটা সমেত তুলসী তুলতে হয়, বোটা ছাড়া যদি কেউ শুধু পাতাটা তোলো সেই পাতাটা কিন্তু পুজোর কাজে লাগে না। আর গোপালের বুকে একটা, পায়ে একটা, আর খাবারে একটা, জলের গ্লাসে একটা, 4টে তুলসী পাতা কিন্তু গোপালকে দিতে হয়। আর মেনলি গোপাল সেবাতে তুলসী পাতা দিতেই হয়, নাহলে কিন্তু গোপাল সেবা গ্রহণ করে না। তো যাই হোক, পুজোটা মোটামুটি হয়ে গেছে। আর সুন্দর করে একটা ধূপ ধরিয়ে দিলে এত সুন্দর ঘরটাই গন্ধ হয়ে যায় না, একটা যেন পজিটিভ এনার্জি, মানে ঘরটা যেন এত সুন্দর গন্ধ হয়ে যায়, মানে একটা আলাদা রকমের সৌন্দর্য চলে আসে। তো এদিকে স্নান টান করে দেখো রান্না চাপিয়ে দিয়েছি। প্রথমেই কচু আর আলু যেগুলোকে কেটে রেখেছিলাম ওগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আজকে একটু পাতলা করে হালকা টক ডাল করব, মুসুরির ডালটা না আজকে ভীষণ গরম পড়েছে, মানে গরমের দিনে দেখবে ডালটা একটু খেতে বেশি ভালো লাগে। তো একটু হালকা করে আলুটাকে আর কচুটাকে ভেজে নিই, তারপরে মশলাটাকে মানে কষাবো। আর এদিকে ছেলে কি করছে দেখবে। আমার ছেলে যখন একটু বড় হয়ে যাবে আমি ওকে খুব মিস করব, জানো কেন? আমি মেয়েকে এত মানে হয়তো এতটাও মিস করিনি, ছেলেকে অনেক মিস করব। তার কারণ হচ্ছে আমার সর্বক্ষণের সঙ্গী, আমার পিছন পিছন, আমার পায়ে 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 সবসময় হামাগুড়ি দিয়ে বেড়ায়। আর মেয়ে তো সবসময় এদিক ওদিক ঘুরে বেড়াতো, কাজের সময় তো আর এদিক ওদিক আমার মানে হামাগুড়ি দিয়ে দিয়ে বেড়াতো। আচ্ছা, হিন্দু ধর্মে আমাদের মানে হিন্দু শাস্ত্রে আমার মা, ঠাকুমা, আমার শাশুড়ি মা সবাই বলতো যে স্নান করে আগে সিঁদুর পরে তারপরে রান্নাঘরে যেতে হয়। আর হুটোপাটার জন্য জানো তো এখন আর সেটাই হয় না, অনেকটা যেহেতু বেলা হয়ে যায় তখন স্নানটা করেই আগে গোপাল সোনাকে পুজো দিয়েই মনে মনে ভাবি যে কতক্ষণে গিয়ে ভাতটা বসাবো, কারণ মেয়ে স্কুল থেকে আসে তো তারপরে ধরো খেতে দেওয়ার একটা ব্যাপার থাকে। আর ও স্কুল থেকে সেই মা ভাত দাও ভাত দাও করবে, জানে ভাত খাওয়ার সময় একটু ফোনটা পায়, ওই জন্য ভাত খাওয়ার হুটোপাটাটা একটু বেশি। তো এদিকে দেখো আলু কচুগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। তারপরে একদম গরম তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, জিরে, একটু হালকা করে চিনি আর একটা তেজপাতা দেব। যেমন অ্যাকচুয়ালি চিকেন রান্না করলে যেমনভাবে ফোড়নটা দেয় সেম ওই রকমই ফোড়ন দেব, কিন্তু পেঁয়াজের পরিমাণটা ভীষণই কম দিয়েছি, মানে অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আর সেটা ব্লেন্ড করে দিয়েছি। তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটার গ্যাসটা কিন্তু মানে কচু আলুর সঙ্গে যদি একসাথে দিয়ে দিতাম ভালো করে কষানো হতো না, সেক্ষেত্রে টেস্টটা ভালো হতো না। তো এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আলুগুলো দেবো। আমার পুত্রের অবস্থাটা দেখো, কত খাটাখাটনি করে আমার পুত্র, আমার সাথে রান্না করে, আমার সাথে বাসন মাজে, আমার সাথে সবজি কাটে। ডোন্ট ডিস্টার্ব, বলো বলো ডোন্ট ডিস্টার্ব। বাপরে বাপরে, মাথা মাথা ঘেমে, চলো ফ্যানের কাছে চলো। আলু আর কচুর দমের যে গন্ধটা বেরিয়েছে সেটাতে আমি বুঝে গেছি আজকে অত্যন্ত আর কি সুন্দর হবে রান্নাটা, মানে গন্ধেতেই আমার বোঝা কমপ্লিট, যেমন কালার তেমন গন্ধ। লাস্টে নামানোর আগে একটু আলুর দমের যে মশলাটা হয় ওটা দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা আরও খুব সুন্দর চলে আসে। আমি হালকা করে একটু ছিটিয়ে দিলাম আলুর দমের মশলাটা। এবার একটু নাড়াচাড়া করে হালকা হালকা গামাখা করে নামিয়ে দেবো। যেহেতু ডাল হবে, খুব ঝোল করব না, ঝোল করলে ভালো লাগবে না খেতে। দেখো একদম গ্রেভি করে নামিয়ে দিয়েছি। আজকে দুপুরে একদম সিম্পল মেনুতে হচ্ছে সাদা ভাত আর একটু টক ডাল, এই যে অল্প করে একটু তরকারি নিয়ে নিয়েছি, আর এই যে আলু আর কচু। উফ, চলো খেয়ে দেখি। আমি তো একদম গন্ধ শুকেই বুঝে ফেলেছি আজকে ভীষণ টেস্টি হবে। আমার মেয়ে তো আমার আগে খেতে শুরু করে দিয়েছে, বলছে মা দারুণ হয়েছে। তো অনেক সময় কি বলো তো, নিরামিষ রান্নাটাও যদি একটু ধৈর্য ধরে করা যায়, একটু সুন্দরভাবে করা যায়, তাহলে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। আর আজকের ব্লগটা স্পেশালি আমার ওই ব্লগারদের জন্য যারা আমার বড় ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করে, যে দিদি কেন এত ছোট ছোট ব্লগ দাও, 15 মিনিট 20 মিনিটের ব্লগ দেবে। তো ছেলে নিয়ে তো আর অত সময় করতে পারি না, যাই হোক আজকে একটু বেশি বড় করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।